পরবর্তী ক্লাসে দেখছিলাম ঘর্ষণের যে বেসিকগুলো ছিল ওগুলো দেখছিলাম। আজকে আমরা ঘর্ষণ রিলেটেড ম্যাথ করার কতগুলো বেসিক দেখবো, ঠিক আছে? এগুলো দেখলে আশা করি ঘর্ষণ নিয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ হওয়ার কথা। এখন দেখো, ঘর্ষণ রিলেটেড একটা প্রথমেই যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা গোলাকৃতি শেপ নিলাম আমি, ঠিক আছে? একটা গোলাকৃতি শেপ নিলাম। এই শেপে তোমার এই জায়গায় মনে করো একটা বস্তু আছে। আচ্ছা, এই জায়গায় তোমাদের একটা বস্তু, এই যে এই জায়গায় মনে করো একটা বস্তু আছে। বস্তুটার ভর আমরা ধরে নিলাম এম ভরের একটা বস্তু আছে। এখন এই গোলকের যে কেন্দ্র, গোলকের কেন্দ্রটা হচ্ছে তোমার এই জায়গায় ধরলাম কেন্দ্র, ঠিক আছে? এখন আমরা কি জানি, কেন্দ্র থেকে যদি আমরা গোলকের যে কোনো আর কি যদি তোমার পরিধিতে একটা রেখা টানা হয়, তাহলে রেখাটা কি হয় জানো? লম্ব হবে। রেখাটা লম্ব হয়। এখান থেকে মনে করো বস্তুটা যেখানে আছে ওই জায়গায় আমি একটা রেখা নিলাম, একটা এক্সিস নিলাম। তাহলে এটা কি হবে? পরিধির সাথে, পরিধিতে যদি এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে স্পর্শকটা কিন্তু এই রেখার সাথে লম্ব হবে। এখন তাহলে ওটাই করব, একটা পরিধি বরাবর আর একটা অক্ষ নিব। এই যে এদিক বরাবর আর একটা এক্সিস নিলাম, যদিও পুরোপুরি লম্ব হয় না, কিন্তু ম্যাথ করার খাতিরে আমরা লম্ব ধরতে পারি। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা আমার 90 ডিগ্রি। এখন দেখো, এখন তোমাদের এখানে যেটা বিবেচ্য সেটা হচ্ছে বস্তুর ভর কিন্তু তোমার কোন দিক বরাবর ক্রিয়া করবে? বস্তুর ভর কিন্তু খাড়ার নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? বস্তুটা যেখানেই থাকুক, বস্তুর ভর খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এখানে তোমার ক্রিয়া করতেছে এমজি, বস্তুর ভর, এম ভরের বস্তু। এখন আমি যদি তোমাদের বলি যে এই কোণটা আমার কত? থিটা। আমি যদি বলি তোমাদের যে এই কোণটা থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। কারণ এটা, এই সবুজ অক্ষটা আর এই সাদাটা, দেখো এটা কিন্তু সমান্তরাল, ঠিক আছে? যে এইটা, যে এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সমান্তরাল। তাহলে এটা যদি তোমার থিটা হয়, এটা একটা ছেদক, ঠিক আছে? এটা একটা ছেদক। দুইটা যদি সমান্তরাল রেখাকে একটা রেখা ছেদ করে, তাহলে তার এই কোণগুলা কি হবে? সমান হবে। তাহলে অর্থাৎ এটা তোমার কি আসতেছে? এটাও থিটা হবে, ঠিক আছে? এটাও থিটা, এটা থিটা হলে এটা থিটা। এখন এমজি কে যদি আমরা উপাংশে ভাগ করি, একটা এই দিক বরাবর এমজি এর একটা উপাংশ নেব, আর একটা এই দিক বরাবর এমজি এর উপাংশ নেব, ঠিক আছে? এখন দেখো, এমজি এর এই দিক বরাবর উপাংশ কি হবে? এমজি এর এই দিক বরাবর যেদিকে থিটা সেদিকে কস, এমজি কস থিটা। আর এদিক বরাবর উপাংশ কি হবে? এমজি এমজি সাইন থিটা। এদিক বরাবর এমজি কস থিটা, এদিক বরাবর এমজি সাইন থিটা। তাহলে এখন দেখো, এই বস্তুটার তলে তোমার কি এমজি সাইন থিটা একটা কি দিচ্ছে? বল প্রয়োগ করতেছে। আবার তল বস্তুতে একটা প্রতিক্রিয়া দেবে না? তাহলে সে প্রতিক্রিয়াটা আমরা একটু এই রেখাটা বর্ধিত করে নিই, প্রতিক্রিয়াটা দিব তলের প্রতিক্রিয়া, যেটা তলের অভিলম্বিক প্রতিক্রিয়া নামে যেটা আমরা চিনি। তাহলে এখানে তোমার তলের অভিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর, ঠিক আছে? আর আর এখানে আছে এমজি কস থিটা। আর আমার শর্ত হচ্ছে কি, বস্তুটা স্থির থাকার শর্ত, বস্তুটা স্থির থাকার শর্ত, বস্তুটি স্থির থাকার শর্ত নিয়ে আমরা কাজ করতেছি। বস্তুটা স্থির থাকার শর্ত নিয়ে আমাদের কাজ। তাহলে যেহেতু বস্তুটা এখানে স্থির, এই আর আর এমজি কস থিটা একে অপরকে ক্যান্সেল করে দিবে। আর এখানে যে বলগুলো তোমার বিদ্যমান, সেটা হচ্ছে একটা এমজি কি, একটা হচ্ছে এমজি সাইন থিটা, একটা কি এমজি সাইন থিটা। আর এই দিক বরাবর নিশ্চয়ই এই বলটাকে ক্যান্সেল করার জন্য একটা বল থাকবে এই জায়গায়। তা আমরা কি এখানে এখন পর্যন্ত বলটা পেয়েছি যে এখানে বলটা কি না? তাহলে এখানে তোমার যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে তোমার এফ এস। এদিক বরাবর তোমার ক্রিয়া করতেছে কি? এফ এস, এফ এস, ঠিক আছে?
এদিক বরাবর তোমার যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে এফএস। এই এফএসটা তোমার এমজি সাইন থিটাকে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে, এফএস। আর এখানে তোমার যদি আমি বলি যে এই গোলকের যে অভ্যন্তরীণ তলটা, এই বস্তুটা যে মিলিত স্থল, সেই মিলিত স্থলে তোমার মিউএস, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউএস। এখন দেখো আমরা যদি বলের সূত্রগুলো খাটাই, আমি আর একবার জিনিসগুলো নেই এভাবে, শুধু এবার আমি বলগুলা নিব, ঠিক আছে, শুধু এবার আমি বলগুলো নিব। আর এদিক বরাবর আমি সবুজ এক্সিস একটা নিব, শুধু আমার বলগুলা কোনগুলো অ্যাক্টিভ সেগুলো নিতে হবে। এখন দেখো এদিক বরাবর তোমার একটা আছে এফএস, এদিক বরাবর এফএস, এফএস। আর এদিক বরাবর তোমার একটা কি আছে আর, এই যে এফএস গেল আর, আর এখানে আছে তোমার এমজি কস থিটা, এখানে আছে এমজি কস থিটা, আর এখানে কি আছে এমজি সাইন থিটা। আর এখানে যে তোমার তল আর বস্তুটা, অর্থাৎ গোলকের অভ্যন্তরীণ তল আর বস্তুর মিলিত স্থলে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমরা কি ধরছি, মিউ এস, ঠিক আছে, মিউ এস ধরছি। এখন যদি আমরা এমজি কস থিটা, এখন দেখো, এখন যদি আমরা বলের সাম্যাবস্থা, যেহেতু বস্তুটা স্থির অর্থাৎ এর কোনো দিক বরাবর গতি নাই, তাহলে বলগুলা কি করে, ক্যান্সেল করে না একেবারে, কি এপিএস ক্যান্সেল করে এমজি সাইন থিটাকে, আর আর ক্যান্সেল করে এমজি কস থিটাকে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি আর হচ্ছে কি এমজি কস থিটা, এটা এক নাম্বার, ঠিক আছে। আর এখানে কি লিখতে পারি, এপিএস হচ্ছে এমজি সাইন থিটা, এপিএস হচ্ছে এমজি সাইন থিটা। অর্থাৎ এপিএসটাকে আমরা কি লিখতে পারি, আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম মিউএস হচ্ছে কি এফএস বাই আর, ঠিক আছে। তাহলে এফএসটাকে কি লেখা যায় দেখো তো, এফএস হচ্ছে মিউএস ইন্টু আর, ঠিক আছে, মিউএস ইন্টু আর। তাহলে এই আর এর মান আমরা জানি না, আর এর মান তো আমরা জানি এমজি কস থিটা, ঠিক আছে, এমজি কস থিটা। তাহলে এখন দেখো এই এই পার্টটা এখন আমার কি, আচ্ছা এই দিকে লিখবো এবার, দেখো এই জায়গায়, দেখো এই যে এপিএস হচ্ছে কি, এই টার্মটা লিখবো এখানে, এই যে এপিএস এর টার্মটা, এপিএস আমরা কি লিখতে পারি, এপিএস হচ্ছে মিউএস ইন্টু আর, এপিএস হচ্ছে মিউএস ইন্টু আর। এখন আর এর মান দেখো তো কি আছে, আবার এপিএস এর মান দেখো কত, এমজি সাইন থিটা, এপিএস হচ্ছে এমজি সাইন থিটা, এই যে এপিএস হচ্ছে এমজি সাইন থিটা, আর হচ্ছে এমজি কস থিটা, এমজি কস থিটা, ঠিক আছে। এখন এমজি এমজি যদি আমরা ক্যান্সেল করে দেই, মিউএস ইন্টু আর, আর এখানে তোমার কি থাকতেছে, মিউএসটা থাকতেছে। তাহলে দেখো এই মিউএস কি আসে, মিউএস হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে মিউএস কি আসতেছে, ট্যান থিটা। দেখো তো তোমাদের এই জিনিসটা চিনা চিনা লাগে কিনা। আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে ওই যে দেখছিলাম না, যে হেলানো তলে তোমার এরকম একটা হেলানো তল, এখানে থিটা কোন একটা বস্তু, এখানে একটা তোমার বস্তু আছে, এই বস্তুটা এই যে তল, এখানে তোমার মিউএস, এই মিউএসটাকে আমরা কি লিখছিলাম, মিউএস হচ্ছে এই তলটা যে কোণে আছে তার ট্যানজেন্ট, ট্যান থিটা। ঠিক সেম ভাবে এখানে তোমার এই যে অ্যাঙ্গেলটা নিছি আমরা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা সাদা করে মার্ক করলাম যেটা, এই অ্যাঙ্গেলের ট্যানজেন্টটাই তোমার হবে কি একটা বস্তুর যে স্থির থাকার শর্তে তোমার মিউএস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হবে, এখানে যে তোমার অ্যাঙ্গেলটা নিয়ে থাকবে সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট, ঠিক আছে। তো আমি ভাই এই জিনিসটা তোমাদের অ্যানালাইসিস করে দিলাম, এখান থেকে তোমরা ম্যাথ করতে পারবা, ঠিক আছে। আমরা নেক্সট পেজে যাবো এবার দেখি। এখন দেখো, এখন তোমাদের আর একটা এরকম একটা মজার জিনিস দেখাবো, সেটা হলো কপিকল, কপিকল প্লাস ঘর্ষণ, ঠিক আছে। এর দুইটা কেস দেখাই, কপিকল প্লাস ঘর্ষণ, এই টার্মটা কিন্তু মজার, কপিকল প্লাস ঘর্ষণ। তো আমি কপিকল নিয়ে কিন্তু 6টা টাইপ করিয়েছিলাম, ঠিক আছে। তো ওই 6টা টাইপের মধ্যে
একটা টাইপ আমি দেখাবো যেখানে ঘর্ষণ, আচ্ছা দুইটা টাইপ দেখাবো যেখানে ঘর্ষণ থাকবে, তাহলে তোমরা বাকিগুলা কি করতে পারবা। এরকম দেখাই, দেখো এই যে এই টাইপটাই দেখাবো, ঘর্ষণ সহ দেখাবো। কিন্তু আমরা কপি কলে যেগুলো করছিলাম ওগুলা কিন্তু কি ঘর্ষণ ছিল না, ঠিক আছে, ওগুলাতে কিন্তু ঘর্ষণ ছিল না, ওগুলায় কপি কল প্লাস ঘর্ষণ। এখন দেখো, তো এখানে তোমার একটা কি বস্তু নেই, এরকম একটা বস্তু তোমার এখানে আছে, আর এরকম আর একটা বস্তু এখানে মনে করো আছে, ঠিক আছে, দুটা বস্তু। এখন এই দুটা বস্তু তোমার একটা কপি কলের একটা কি ফালক্রমের মাধ্যমে একটা কপি কলের দ্বারা আর কি ভাবে যুক্ত আছে মনে করো। আচ্ছা, ওই আর কি। তো বস্তুটা তোমার এভাবে আছে, ধরে নাও আর কি যে এভাবে একটা বস্তু, দুটা বস্তু আছে। এখন এই বস্তুতে তোমার এটা বস্তুর ভর ধরে নিলাম কি m1, এই বস্তুটার ভর আমি ধরে নিছি m1, আর এই বস্তুটার ভর ধরে নিলাম m2, ঠিক আছে, m2, আর এটা হচ্ছে তোমার আলফা, আর এটা হচ্ছে বিটা, দুইটা অ্যাঙ্গেল ধরে নিলাম আলফা বিটা, ঠিক আছে। এখন দেখো এদিক বরাবর তোমার কি টান বল কাজ করবে, টান বল, এদিক বরাবর টান বল কাজ করবে, ঠিক আছে। এখন এই বস্তুটার ভর তোমার কি নিচের দিকে, আমি কপি কলে কিন্তু ওই বলছিলাম যে কপি কল যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে টান বলটা সবসময় ফালক্রমের দিকে দেবো, বস্তু থেকে ফালক্রমের দিকে। এখানে তোমার কি m2g, তাহলে এখানে তোমার ক্রিয়া করতেছে m1g, আর এখানে ক্রিয়া করতেছে m2g, ঠিক আছে। এখন এটা তোমার যদি আলফা হয় তাহলে এই দিক বরাবর তোমার একটা উপাংশ থাকতেছে, আর এই দিক বরাবর আর একটা উপাংশ থাকবে, ঠিক আছে। সেম একইভাবে এই দিক বরাবর, আচ্ছা লাল নেই সাদা নেই, এই দিক বরাবর তোমার একটা বলের উপাংশ থাকবে, আর একটা এই দিক বরাবর থাকবে, ঠিক আছে, এই দিক বরাবর। এখন দেখো এগুলা সাইন গুলো দিয়ে দেই, তাহলে এখানে তোমার m1g আছে, এটা আলফা, এই যে এই কোণটা আলফা, এটা আলফা হলে তো এটা আলফা, এটা আগের ক্লাসেই ভালো করে জিনিসটা আলোচনা করছি, এটা আলফা হলে এটা আলফা হবে, তাহলে যেদিকে আলফা সেদিকে কস, তাহলে এদিকে উপাংশ হচ্ছে তোমার কি m1g কস আলফা, সেটা হচ্ছে কি, আচ্ছা সবুজ কালি দিয়ে দেই এই জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে, জি সবুজ কালি দিয়ে দেই, তাহলে সবুজের যে উপাংশ m1g কস আলফা, আর এদিক বরাবর আসতেছে m1g সাইন আলফা, আর এখানে তোমার একটা আসতেছে সেটা হচ্ছে কি ধরে নিলাম r1, এখানে দেখো প্রতিক্রিয়া এখানে r2 ধরে নেই, প্রতিক্রিয়া এখানে r2, ঠিক আছে r2, সাদা যেহেতু আছে, আচ্ছা m2g এইটা তোমার বিটা, ঠিক আছে, এই কোণটা কি বিটা, এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা তোমার যদি বিটা হয় তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা তোমার বিটা হবে, ঠিক আছে, এই কোণটাও বিটা, আর এটা যদি তোমার বিটা হয়, এই কোণটা যদি তোমার বিটা হয় বিটা, তাহলে এই কোণটাও বিটা, আর এদিক বরাবর তাহলে উপাংশটা আসতেছে কি mg cos বিটা, আর এদিক বরাবর উপাংশ আসতেছে mg sin বিটা। জিনিসটা বুঝছো, যারা কপি কলের আগের লেকচারটা দেখেছো তারা কিন্তু এই জিনিসটা হিজিবিজি হলেও কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে, এটা আসলেই কিন্তু জিনিসটা হিজিবিজি। এখন দেখো আবার পুরো সিস্টেমটা আমি যদি ধরে নেই যে পুরো সিস্টেমটা এই দিক বরাবর উঠতেছে, কোন দিক বরাবর, উপরের দিকে, এই দিক বরাবর উঠতেছে পুরো সিস্টেম,
এ ত্বরণে উঠতেছে, এ ত্বরণে। আচ্ছা এ ত্বরণে এরকম হইতেছে কেন? এরকম তো হওয়ার কথা না। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা দেখো পুরো সিস্টেমটা মনে করো এ ত্বরণে উঠতেছে, ঠিক আছে? এ ত্বরণে যদি পুরো সিস্টেমটা ওই দিক বরাবর উঠে, অর্থাৎ এই সিস্টেমটা এই দিক বরাবর এ ত্বরণে উঠতেছে, অর্থাৎ M1 বস্তুটা এ ত্বরণে উপরে উঠতেছে আর M2 বস্তুটা এ ত্বরণে নিচে নামতেছে। আমরা এখানে যতগুলা বল নিব সবগুলা বলের ক্ষেত্রে কি হবে, তোমার এই দিক বরাবর যে বলগুলো আছে সেগুলো বড় হবে, তা না হলে তো তোমার এ ত্বরণে উঠতো না। আর এখানে আমি কি বলছি, এখানে ঘর্ষণ আছে। ঘর্ষণ যেহেতু আছে আর বস্তু যেহেতু এ ত্বরণে চলমান, চলমান হলে এখানে কি অ্যাক্টিভ থাকবে, এফ কে অ্যাক্টিভ থাকবে, এফ কে অ্যাক্টিভ, ঠিক আছে? এফ কে অ্যাক্টিভ। আচ্ছা এফ কে যদি তোমার অ্যাক্টিভ থাকে, দেখো বস্তু গতির বিপরীতে কিন্তু তোমার কি কাজ করে, ঘর্ষণ বল কাজ করে। যেহেতু উপরে উঠতেছে তাহলে তোমার ঘর্ষণ বলটা এদিক বরাবর ক্রিয়া করবে, এদিক বরাবর ঘর্ষণ বল এফ কে, একটা এফ কে, ঠিক আছে? এফ কে 1 দিলাম, কারণ দেখো এখানে তল কয়টা, তল আর বস্তুর সংস্পর্শ কয়টা বস্তুতে হয়েছে, একটা হচ্ছে এই তল আর এই বস্তু, এখানে এফ কে 1। আবার দেখো এটা নিচের দিকে, আবার এখানে তোমার বস্তুটা নিচে নামতেছে, তাহলে তোমার ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে, ঘর্ষণ বল ক্রিয়া করবে উপরের দিক, উপরের দিক ক্রিয়া করবে, ঠিক আছে? এখানে তোমার ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে এফ কে 2, এফ কে 2। এখন আমরা বলের সূত্রগুলা এখানে আমরা কি সাম্যাবস্থার যে সূত্রগুলো আছে, সাম্যাবস্থা বলতে এখানে বলের লব্ধি যে সূত্রগুলো আছে এগুলো আমরা কি লিখব। দেখো যদি আমরা M1 বস্তুর জন্য যদি হিসাব করি, M1 বস্তুর জন্য, M1 বস্তুর জন্য যদি হিসাব করি, M1 বস্তুর জন্য দেখো তো বলগুলা উপরের দিকে আছে কি টি, উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে কি টি সামনে নেব আমরা, টি। তারপর নিচের দিকে আরেকটা বল, এই যে বলগুলো আমি মার্ক করে দেই, একটা হচ্ছে কি টি, M1 বস্তুর জন্য টি, ঠিক আছে? টি নিলাম। তারপর দেখো এদিক বরাবর কি আছে, M1G, M1G সাইন আলফা, M1G সাইন আলফা, আরেকটা কি FK1। জিনিসটা বোঝা যায়? একটা হচ্ছে M1G সাইন আলফা আর একটা FK1। তাহলে এই দুইটা লিখবো, সেটা হচ্ছে মাইনাস FK1 প্লাস কি M1G সাইন আলফা, এটার একটা লব্ধি আছে সেটা হচ্ছে কি M1A, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার M1A। আবার দেখো এখানে তোমরা আর একটা বল যেটা ক্রিয়া করতেছে সেটা হলো R1 আর M1G cos আলফা, এগুলা নিজেদের মধ্যে কি করে নেয়, ব্যালেন্স করে নেয়। কারণ কি এদিক বরাবর কিন্তু কোনো গতি নেই, পুরো সিস্টেম এদিক বরাবর উঠতেছে নামতেছে, কিন্তু এদিক বরাবর কোনো গতি নেই, অর্থাৎ এগুলা তোমাদের ব্যালেন্স করে নিছে। তাহলে এখানে তোমার কি আসতেছে দেখো, R1 হচ্ছে M1G cos আলফা, ঠিক আছে? এটা 2 নম্বর সমীকরণ। এখন তোমরা যদি চাও যে FK1, FK1 এ তোমরা কি FK1 কে আমরা কি লিখতে পারি, FK1 এটা হচ্ছে মিউ কে ইন্টু R1, ঠিক আছে? আর একটা বিষয় বলে রাখি, দেখো এখানে তোমার মনে করো এখানে তলে যেটা আছে সেটা হচ্ছে FK, এখানে তোমার এই তলের যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে কিন্তু মিউ কে, ঠিক আছে? তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে আছে এখানে, এটা তো তোমরা বুঝো যে মিউ কেটা আসলে কি, তলের যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে মিউ কে ইন্টু R1, ঠিক আছে? FK1 এটা গেল। তাহলে এটা তোমরা এভাবে বের করতে পারবো। আবার R1 কোথা থেকে পাবো, দেখো R1 হচ্ছে তোমার M1G cos আলফা, এটা M1 বস্তুর জন্য গেল। এখন যদি আমরা M2 বস্তুর জন্য হিসাব করি, দেখো M2 বস্তুর জন্য যদি হিসাব করি, M2 বস্তুর জন্য যদি আমরা হিসাব করি, M2 বস্তুর জন্য যদি হিসাব করি, M2 বস্তুর জন্য যদি আমরা হিসাব করি তাহলে দেখো M2 বস্তুতে কোনগুলা বল ক্রিয়া করতেছে, M2 বস্তুতে একটা হচ্ছে টি, দেখো একটা হচ্ছে টি, একটা টি ক্রিয়া করতেছে, একটা mg সাইন বিটা, একটা হচ্ছে mg cos বিটা, একটা R2,
আরেকটা কি FK2, এই বলগুলা। এখন তাহলে দেখো M2 বস্তুর জন্য যদি আমি তল বরাবরটা নিই, নিচে কিন্তু নামতেছে, অর্থাৎ তল বেয়ে বস্তুটা তল বেয়ে নিচে নামতেছে। তল বেয়ে যেহেতু নিচে নামে, তাহলে আমার কি লেখা যায়? এটা M2 হবে না, এটা হচ্ছে M2G সাইন বিটা মাইনাস M2G সাইন বিটা মাইনাস, উপরে দেখো কি আছে, টি প্লাস আরেকটা বল উপরে আছে, সেটা হচ্ছে কি FK2। এটাকে আমরা কি লিখতে পারি? M2A। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। আর এই দিক বরাবর যদি আমরা সাম্যাবস্থাটা নেই, অর্থাৎ এই দিক বরাবর সাম্যাবস্থা নেই, তাহলে এখানে তোমার আসতেছে R2 হচ্ছে M2G cos বিটা, এটা হচ্ছে 2 নাম্বার। আবার তোমরা এরকম ভাবে এটা ইন্টারচেঞ্জ করে নিতে পারো। তাহলে মূল বিষয় হইলো কি? মূল বিষয় হইলো তোমার এখানে কিভাবে আমরা জিনিসগুলা বের করতে পারি। এখন তাহলে দেখো তোমাদের আর একটা মজার জিনিস শিখাবো, সেটা ওই যে কপি কলেজে একটা শর্টকাট শিখেছিলাম না, যে তোমার ত্বরণ বের করার যে একটা শর্টকাট ছিল, ওই শর্টকাটটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো M1 বস্তুর জন্য, দেখো add to next phase। তাহলে দেখো ওই টার্মটাকে কি আমি কপি করে আনলাম M1 বস্তুর জন্য। এখন আমার হিসাব নিকাশে যেটা আছে সেটা হচ্ছে এই 1 আর এই 1 যোগ করব, আমি ত্বরণ বের করব, পুরো সিস্টেমের ত্বরণ বের করার জন্য। তাহলে দেখো M1 বস্তুর জন্য আর M2 বস্তুর জন্য এই 1 নম্বরে যে সমীকরণগুলো আছে এগুলো আমি যোগ করব। তাহলে এগুলো আরেকবার লিখি নাকি, সেটা হচ্ছে T মাইনাস FK1 প্লাস M1G সাইন আলফা, এটা হচ্ছে তোমার M1A। ঠিক আছে, আর নিচে কি আছে দেখো, M2G সাইন বিটা মাইনাস T প্লাস FK2 ইকুয়াল হচ্ছে কি M2A। এটাকে আমরা যোগ করে দিই, তাহলে দেখো কত আসতেছে। এখানে দেখো এটি কিন্তু কাটা যাবে, ঠিক আছে, তাহলে এইটা থাকতেছে M2G সাইন বিটা, এখানে কি মাইনাস FK1 তারপর মাইনাস FK2 মাইনাস M1G সাইন আলফা, এটা কি এ কমন নিয়ে M1 প্লাস M2। তাহলে জিনিসটা দেখো, এখন যদি ত্বরণ এখান থেকে আমি বের করতে যাই, ত্বরণ তাহলে কি লেখা যায় দেখো তো, M2G সাইন বিটা মাইনাস M1G সাইন আলফা মাইনাস FK1 মাইনাস FK2 বাই কত M1 প্লাস M2। ভাই এখানে জিনিসটা দেখো, ওই যে তোমাদের যে বলছিলাম যে এক্সটার্নাল ফোর্স, ত্বরণের শর্টকাট সূত্রটা কি? এক্সটার্নাল, F এক্সটার্নাল, এগুলো হচ্ছে কি রশি বরাবর নিতে হবে, রশি বরাবর, বাই নিচে কি M টোটাল। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় এক্সটার্নাল ফোর্সগুলো কোনগুলা, এখানে কিন্তু ইন্টারনাল ফোর্স হচ্ছে কি এই টানগুলা কিন্তু ইন্টারনাল, এই টি এই যে টানগুলো আছে এগুলো ইন্টারনাল। ঠিক আছে, এগুলো কিন্তু ইন্টারনাল। আর পুরো সিস্টেম উপরের দিকে চলমান, দেখো পুরো সিস্টেমটা কিন্তু এদিক বরাবর চলমান, এই যে এখান থেকে শুরু করে এদিক বরাবর চলমান। তাহলে এখানে দেখো তোমার যে এক্সটার্নাল ফোর্স আছে M2G সাইন বিটা, এটা হচ্ছে কি বড়, ঠিক আছে, M2G সাইন বিটা এটা হচ্ছে রশি বরাবর। এক্সটার্নাল ফোর্সগুলো আমি একবার দেখাই, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স আছে তোমার এই টি গুলা কিন্তু কাটা যাবে, টি কাটা। আর দেখো M1G cos আলফা R1 এগুলো তো নিজেদের ক্যান্সেল করে দেয়। আবার R2 এখানে তোমার M2G cos বিটা M2G cos বিটা, এগুলা তোমাদের নিজেদের মধ্যে এগুলা ক্যান্সেল করে নেয়। ঠিক আছে, এই যে R2 আর M2G cos বিটা
R1 M1G cos alpha এগুলা কি ক্যান্সেল হয়ে গেছে, মানে এগুলা হিসাবের বাইরে। আর এখানে তোমার যেগুলো ইন্টারনাল ফোর্স সেগুলো হচ্ছে টি, এই টি এগুলো তোমার বাদ যাবে। তাহলে এক্সটার্নাল ফোর্স বলতে তোমার যেটা আছে সেটা হচ্ছে M2G সাইন বিটা, M1G সাইন আলফা, FK1 FK2। দেখো FK1, এই যে FK1 FK2 M1G সাইন আলফা আর M2G সাইন বিটা, এগুলা তোমার হচ্ছে এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এই বলগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই বলগুলা নিয়ে যখন আমরা কাজ করব তখন দেখো পুরো সিস্টেম কিন্তু এই দিক বরাবর উঠতেছে, এই দিক বরাবর নামতেছে। তাহলে রশি বরাবর যে বলগুলো আছে সেগুলো হচ্ছে M2G সাইন বিটা একটা, তাহলে M2G সাইন বিটা বড় হবে। আবার দেখো এখানে তোমার M1G সাইন আলফাটা বিপরীত দিকে, রশি বরাবর কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ M2G সাইন বিটার বিপরীত দিকে হচ্ছে M1G সাইন আলফা। তাহলে এখানে আমরা ওই কাজটা করছি। দেখো প্রথমে নিচ্ছি M2G সাইন বিটা, যে M2G সাইন বিটা বিয়োগ M1G সাইন আলফা, কারণ এটা দিকটা ভিন্ন, M1G সাইন আলফা। তারপর দেখো মাইনাস FK1 মাইনাস FK2, এখন দুইটাই মাইনাস হলো। কেন মাইনাস হলো? এখন গতির বিপরীতে কিনা দেখো তো, FK2 হচ্ছে কি গতি এই দিক বরাবর, অর্থাৎ নিচে নামতেছে, FK2টা হচ্ছে উপরের দিকে, সেজন্য ওটা মাইনাস গেছে। আবার দেখো এই বস্তুটা উপরে উঠতেছে আর FK1 হচ্ছে নিচের দিকে, এই জন্য এটাও মাইনাস গেছে। মানে তোমরা সিরিজটা দেখো, এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে এই দিক বরাবর একটা বল M2G সাইন বিটা, আমরা সরাসরি এটা কিভাবে মাইনাস করে দিলাম M1G সাইন আলফা, কারণ এখানে তো তোমার একটা কি নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে, ভেক্টর লব্ধি নেওয়া লাগতো না, কিন্তু আসলে না, এগুলা হচ্ছে তোমার এটা তোমরা কি কপিকল নিয়ে কাজ করতেছো, আর এগুলো বলগুলো আমি আগেই বলছিলাম রশি বরাবর নিতে হবে। ঠিক আছে, রশি বরাবর মানে সিস্টেমটা এরকম, ধরো এই রশি বরাবর যে বলগুলো আছে সেগুলো তোমরা সরাসরি বিয়োগ দেবে। এখানে তোমাদের ভেক্টর নিয়ে কোনো কাজ করার কিন্তু কিছু নাই। ঠিক আছে, বিয়োগ করার ক্ষেত্রে ভেক্টর নিয়ে তোমরা ভেক্টর জিনিসটা এখানে আনবা না। কারণ দেখো M2G সাইন বিটা নিচে নামতেছে, তাহলে আমরা কি এটা নিচের দিকে, এর দিকটা হচ্ছে এর উল্টা জিনিসটা। দেখো এটা হচ্ছে রশি বরাবর নিচের দিকে, আর এটা হচ্ছে রশি বরাবর বিপরীত দিকে, অর্থাৎ M2G এর বিপরীত দিকে হচ্ছে M1G সাইন আলফাটা, এই জন্য এটা বিয়োগ গেছে। আবার দেখো গতির বিপরীতে আছে FK2, এই জন্য এটা মাইনাস গেছে। আবার এখানে গতির বিপরীতে আছে FK1, এই জন্য এটা মাইনাস যাবে। তাহলে ভাই তোমার জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা আর একটা এরকম সুন্দর জিনিস শিখবো। দেখো একটা দেখো একটা সিস্টেম দেখো, এরকম একটা মনে করো সিস্টেম আছে। এখানে একটা বস্তু নিলাম, আচ্ছা ধরো এটা তোমার ওই বস্তুটা, কাঙ্ক্ষিত বস্তু আমাদের। ঠিক আছে, যে বস্তুটা আমরা এখানে স্থাপন করব, এই বস্তুটা স্থাপন করলাম। এখানে তোমাদের মনে করো এখানে একটা কি আছে, কপিকলের মতো ফালক্রম একটা আছে, কপিকলের যেটা, এটাও কপিকল রিলেটেড। ঠিক আছে, এখন এই জায়গায় আমি একটা মনে করো বেঁধে দিলাম, একটা কিছু দ্বারা বেঁধে দিলাম। এখানে আর একটা বস্তু নেই। আচ্ছা আর একটা বস্তু নিব এখানে। দেখো এই বস্তুটাকে আমরা ধরলাম, এই বস্তুটাকে আমরা কি ধরবো, M1, আর এই বস্তুটাকে আমরা ধরবো M2। ঠিক আছে, M1 M2। এখানে মনে করো তল আর বস্তুর যে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। ঠিক আছে, তাহলে মিউএসটা কি, তল আর M1 যে তলে আর কি তাদের সংস্পর্শ হয়েছে, সেই তলে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন দেখো তাহলে আমরা এই যে ফ্রিলি মুভ করতে পারছি, কিন্তু এখান থেকে এখানে আমরা ফ্রিলি মুভ করতে পারছি, অর্থাৎ প্রতিটা পয়েন্টে কিন্তু টেনশন ফোর্সটা সমান হবে। কারণ আমাদের এখানে নির্ণয় করতে হবে কি, স্থির থাকার শর্ত, স্থির থাকার শর্ত নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, স্থির থাকার শর্ত নিয়ে কাজ করব। দেখো তাহলে স্থির থাকার যে শর্তটা, সেটা হচ্ছে প্রথমে আমরা কি টেনশন ফোর্সটা দিব টি,
টিটা কি দেব বস্তু থেকে ফালক্রমের দিকে তাহলে m1 বস্তুর জন্য যদি আমরা হিসাব করি m1 বস্তুর জন্য এখানে দেখো যেহেতু বস্তুটা স্থির এখন যদি বস্তুটা তোমার চলমান হয় তাহলে কোন দিক বরাবর যাবে বস্তুটা যদি চলা শুরু হয় তাহলে এই দিক বরাবর কিন্তু যাবে এদিক বরাবর নামবে এদিক বরাবর যাবে এদিক বরাবর নামবে কিন্তু আমার কি স্থির থাকার শর্ত অর্থাৎ এখানে এই কেসে এখানে তো তোমার দেখো তল এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল ক্রিয়া করবে না অর্থাৎ এখানে তোমার ফ্রিলি আছে এখানে যদিও একটু লাগালাগি অবস্থায় আছে কিন্তু এখানে তোমার লাগালাগি থাকলে কি তলের যে অবিলম্বিক প্রতিক্রিয়া দেখো জিনিসটা তলের অবিলম্বিক প্রতিক্রিয়া এখানে কোনো এক্সট্রা ফোর্স দ্বারা আমি যদি বস্তুটাকে ধরে রাখছি কি না রাখি নাই তাহলে এখানে তোমার তলের যে প্রতিক্রিয়াটা আছে যেহেতু এখানে ক্রিয়া দেওয়া হয় নাই কোনো রকম ক্রিয়া দেওয়া হয় নাই তাহলে এখানে আর যেটা আমরা তলের প্রতিক্রিয়া যেটা বলি তাহলে এই প্রতিক্রিয়াটা কি আমরা পাবো না কারণ কি এখানে তো আমরা ক্রিয়াই দেইনি প্রতিক্রিয়া কিভাবে পাবো তাহলে এখানে যদি তোমার প্রতিক্রিয়া এটা হয় তাহলে এফ কে আসলে কি মিউ কে ইন্টু আর বা মিউ এস ইন্টু আর এফ এস হবে তো আর যদি জিরো হয় এটা কি ক্রস মানে তো জিরো প্রতিক্রিয়া নাই মানে জিরো তাহলে এই পুরো বলটা জিরো হয়ে যেতেছে কারণ এখানে তোমার কোনো ঘর্ষণ বল নাই তাহলে এখানে তোমার যেহেতু স্থির আছে এখানে যেহেতু কোনো ঘর্ষণ বল নাই তাহলে সম্পূর্ণ ঘর্ষণ বলটা এ যোগান দেয় অর্থাৎ এই দিক বরাবর একটা ঘর্ষণ বল থাকে এই টিটাকে ক্যান্সেল করার জন্য এই দিক বরাবর তোমার একটা কি এদিক বরাবর একটা এই দিক বরাবর একটা তোমার ঘর্ষণ বল ক্রিয়া করে ঘর্ষণ বলটা আমরা নিলাম এদিক বরাবর হচ্ছে এফ এস যেহেতু স্থির আছে স্থির থাকলে স্ট্যাটিক ফ্রিকশনটা কি অ্যাক্টিভ এখন দেখো m1 বস্তুর জন্য যদি আমরা হিসাব করি তাহলে m1 বস্তুর জন্য কি লেখা যায় টি হচ্ছে m1 বস্তুর জন্য টি হচ্ছে কি আচ্ছা এখানে m1 বস্তুর জন্য তোমার আরটা আগে নির্ণয় করে নেই সেটা হচ্ছে দেখো তল তো একটা কি m1 বস্তুকে প্রতিক্রিয়া দেবে কারণ কি m1 তলে একটা কি ক্রিয়া দেয় m1 তলে একটা ক্রিয়া দেবে তল একটা কি m1 কে প্রতিক্রিয়া দেবে আবার এই দিক বরাবর তোমার আরেকটা বল আছে সেটা কি অভিকর্ষজ বল তো থাকবে m1 এর জন্য অভিকর্ষজ বল একটা থাকবে না থাকবে এটা হচ্ছে তোমার m1 জি আবার এক্ষেত্রেও তোমার কিন্তু একটা অভিকর্ষজ বল আছে এদিক বরাবর নিচে কিন্তু m2 বস্তুর জন্য একটা অভিকর্ষজ বল বিদ্যমান এটা হচ্ছে m2 জি ঠিক আছে অভিকর্ষজ বল তাহলে এখানে তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে আর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে m1 বস্তুটা তলে একটা ক্রিয়া বল দেয় তল আবার m1 বস্তুকে একটা প্রতিক্রিয়া দেয় সেই প্রতিক্রিয়া হচ্ছে আর তাহলে m1 বস্তুর জন্য এদিক বরাবর সাম্যাবস্থা অর্জিত হয়েছে এদিক বরাবর সাম্যাবস্থা অর্জিত হয়েছে এই কারণে কি বস্তুটা স্থির তাহলে m1 বস্তুর জন্য আমরা কি লিখতে পারি টি হচ্ছে আগে টি না আগে আমরা এটা লিখবো টিটা পরে হিসাব করি দেখো উপরে নিচে আগে হিসাব করি সেটা হচ্ছে উপরে নিচে এভাবে আমরা উপরে নিচে দিতে পারি এটা হচ্ছে কি আর হচ্ছে m1 জি এটা হচ্ছে 1 নাম্বার এখন দেখো টি কে কি লিখতে পারি আমরা ডানে বামে যদি হিসাব করি এখন ডানে বামে যদি হিসাব করি ডানে বামে টি হচ্ছে এফ এস তাহলে কি লিখতে পারি টি হচ্ছে এফ এস আছে কি মিউ এস ইন্টু আর আরটাকে আমরা কি লিখতে পারি দেখো তো m1 জি লিখতে পারি কিনা লিখতে পারি m1 জি লিখতে পারি আর হচ্ছে m1 জি ঠিক আছে এটা গেল আমার কি প্রথম বস্তুর ক্ষেত্রে আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ইজি দেখো m2 বস্তুর জন্য যদি হিসাব করি m2 বস্তুর জন্য যদি হিসাব করা হয় এখানেও কিন্তু সাম্যাবস্থা অর্জিত হয়েছে এখানে তো নাই এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই নেই বস্তু উপরে আছে টি আর নিচে আছে m2 জি এই দুইটা সাম্যাবস্থা অর্জন করে তাহলে আমরা কি লিখতে পারি টি হচ্ছে m2 জি ঠিক আছে m2 জি তাহলে এখান দেখো এইটি আবার সমান আমরা দেখি আর একটু এগুলা না করলে হয় এগুলো কিন্তু বেকার কাজ আমরা দেখি কি করা যায় m2 জি তোমার এই যে টি যেটা পেলাম এটা এখানে বসাবো মিউ এস ইন্টু m1 জি তাহলে দেখো এ জি ক্যান্সেল করে দিব আমরা এই যে জি জি ক্যান্সেল তাহলে কি লেখা যায় দেখো তো মিউ এস হচ্ছে m2 বাই m1 এটা আমরা হুদাই বের করলাম ঠিক আছে এটা কোনো কাজের না জাস্ট একটু ক্যালকুলেট করে দেখলাম যে কি বের হয় ঠিক আছে তাহলে তোমরা এভাবে ভাই জিনিসগুলা বুঝছো আশা করি
আবার দেখো তোমার ওই যে গতি থাকলে, ত্বরণ থাকলে তোমরা বের করতে পারবে না, কারণ আমি ত্বরণ নিয়ে যে কেস পড়াইছি, এই যে এত বড় একটা জটিল কেস যেহেতু ত্বরণ ছিল সেটা পড়িয়েছি, তাহলে তোমরা এটা অবশ্যই বের করতে পারবা, খুব ইজি। এখন দেখো আমরা দেয়ালে ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। দেয়ালে ক্রিয়া প্রতিক্রিয়া, দেয়ালে বস্তু ধরে রাখা আর কি, আমরা এটা টপিকটার নাম দিতে পারি দেয়ালে বস্তু ধরে রাখা। দেয়ালে বস্তু বল প্রয়োগে কি ধরে রাখা। দেখো দেয়ালে বস্তু বল প্রয়োগে কি করব, ধরে রাখবো, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা এগুলা কিন্তু ডাটা দিয়ে পড়বো, ডাটা দিয়ে পড়লে আমাদের কি বুঝতে সুবিধা হবে এই জিনিসগুলা, যেগুলো এখন পড়বো আর কি। আগের গুলো তো ডাটা ছাড়াই আমরা সুন্দর বুঝছি। আচ্ছা এখানে দিই, তাহলে একটু জায়গা রাখা ভালো। এখানে একটা বস্তু নিতে হবে, আচ্ছা বস্তুটা ঘোরাই দিই, ঠিক আছে না, বস্তুর সাইজটা একটু বড় করে নেই, কাজ আছে। আচ্ছা দেখো, এখানে মনে করো একটা দেয়ালে একটা বস্তু আছে, তাহলে আমাদের বল প্রয়োগ করতে হবে। বস্তুতে আমরা কি বল প্রয়োগ করব, এখানে তোমাদের বল প্রয়োগ কত করছে দেখো, 50 নিউটন। 50 নিউটন আমরা কি বল প্রয়োগ করছি, ঠিক আছে। বস্তুটার ভর তোমার এখানে দেওয়া আছে 2 কেজি ভরের বস্তু। আর এই দেয়াল, আর এটা তোমার কিন্তু দেয়াল, এটা তোমাদের আশা করি বলা লাগবে না, তারপর লিখে দিই, এটা হচ্ছে দেয়াল। এই দেয়াল আর এই যে বস্তুটা আছে, তাদের তলে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস আছে তোমার 0.5, আর এখানকার যে মিউ কেটা সেটা হচ্ছে তোমার 0.3, আর এখানে জি তোমার 10, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এখন দেখো তোমাদের প্রশ্ন যেটা, আমরা প্রথম প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া কত, তলের প্রতিক্রিয়া কত। এখন দেখো দেখো ভাই, তলের প্রতিক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে বস্তুটা তোমার তলে কত বল দেয়। আচ্ছা এখানে আর একটু আঁকি, তাহলে তোমার সুবিধা হয় আশা করি। ছোট্ট একটা বস্তু নিব, খুবই ছোট্ট নেই, আচ্ছা বড় দিই। এখানে মনে করো তোমার এই যে বস্তুটা আছে, বড় করে নিলাম, কারণটা দেখো তলে প্রতিক্রিয়া, অর্থাৎ এই যে তলটা আছে, তল বলতে আমি বুঝাচ্ছি এই দেয়ালটা আছে, এই দেয়ালটা তোমার বস্তুতে কত আর কি তোমার কি দেয়, প্রতিক্রিয়া কত দেয়, ঠিক আছে, প্রতিক্রিয়া কত দিবে, এই তলটা বস্তুতে কত প্রতিক্রিয়া দেবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আমি বস্তুতে প্রয়োগ করছি, আগে বলে রাখি কি, দেয়াল আছে, এটা দেয়াল, বস্তুতে আমি ঠেস দিয়ে ধরে রাখছি, অর্থাৎ বস্তুর গতি কত, গতি হচ্ছে 0, ঠিক আছে, গতি হচ্ছে তোমার 0, অর্থাৎ বস্তুটা স্থির, ঠিক আছে, বস্তু স্থির, স্থির স্থির বস্তু নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে বস্তুটা যদি তোমার স্থির হয়, বস্তু কি স্থির যদি হয়, আচ্ছা রেড কালার দিয়ে বোঝাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা। এখানে তোমরা প্রয়োগ করছো 50 নিউটন, আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে তোমার এফ বল। এফ বল কি আমার হাত দিয়ে আমি প্রয়োগ করছি বস্তুতে, বস্তু আবার আমার হাতে একটা বল প্রয়োগ করবে না, সেটা হচ্ছে কি এফ বল দিবে। কারণ কি দেখো ভাই, এটা হচ্ছে আমার কি ক্রিয়া, এই এফটা ক্রিয়া, এই যে এই এফটা ক্রিয়া, সেটা হচ্ছে আমি হাত দ্বারা বস্তুর উপর প্রয়োগ করছি এফ বল, এটা হচ্ছে ক্রিয়া। আবার এই বস্তুটা আমার হাতে একটা কি প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে এফ। দেখো জিনিসটা দেখো, হাত দিয়ে আমি বস্তুর উপর একটা এফ বল ক্রিয়া দিছি, আবার এই বস্তুটা আমার হাতে একটা প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে এফ। এই বস্তুটা তো বসে থাকবে না, এই বস্তুটা কি বসে থাকবে, বসে থাকবে না। এই বস্তুটা দেয়ালে তোমার একটা কি ক্রিয়া দেবে, দেয়ালে একটা ক্রিয়া দেবে, সেটা আমি ধরে নিলাম F1, F1, F1। বা দেয়াল তো নিশ্চয়ই বসে থাকবে না, দেয়াল তোমার একটা কি প্রতিক্রিয়া দেবে, দেয়াল আবার তোমার বস্তুতে একটা প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে কি F1। কারণ কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। দেখো জিনিসটা আরেকবার দেখো, আমি হাত দ্বারা, এখানে মনে করো আমার হাত আছে, এই যে হাত, এই হাত দ্বারা
এই হাত দ্বারা আমি বস্তুতে এফ বল, এই যে এফ বলটা, এই এফ বলটা ক্রিয়া দিছি। আচ্ছা আমি এটা সাদা কালি দিয়া বুঝাই তাহলে জিনিসটা ভালো হয়। এই যে এটা আমার কি এফ বল, এটা এফ বল। আচ্ছা এফ বল আমি ক্রিয়া দিছি, সেটা হচ্ছে আমার হাত দ্বারা এফ বল বস্তুতে ক্রিয়া দিছি। তাহলে প্রত্যেকটা ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল থাকে, তাহলে এই বস্তুটা আমার হাতে একটা প্রতিক্রিয়া এফ বল দেবে, এই এফ বলটা। আবার বস্তুটা বসে থাকবে না, বস্তুটা হচ্ছে দেয়ালে তোমার একটা এফ ওয়ান কি ক্রিয়া বল দেবে, আবার এই দেয়ালটা বস্তুতে একটা এফ ওয়ান কি প্রতিক্রিয়া বল দেবে। তাহলে এখন আমরা এই বস্তুটার জন্য যদি আমরা জিনিসগুলা খাটাই, বস্তুটার জন্য যদি জিনিসগুলা খাটাই, এই বস্তুটার জন্য, এই বস্তুটার জন্য যদি আমরা শর্তগুলা খাটাই, দেখো বস্তুর উপর প্রকৃত বল কোনগুলা। একটা হচ্ছে কি এফ হচ্ছে আমি প্রয়োগ করছি আমার হাত দ্বারা কার উপর, বস্তুর উপর। আবার দেখো এই এফটা, এই এফটা কি বস্তুর উপর প্রয়োগ হয়েছে? না, এই এফটা কিন্তু বস্তুর উপর প্রয়োগ হয় নাই। এই এফটা হচ্ছে বস্তুটা আমার হাতে প্রতিক্রিয়া দিয়েছে, আমার হাতে প্রয়োগ হয়েছে, এটা আমাদের নেওয়া লাগবে না। আবার দেখো এই এফ ওয়ানটা, এই এফ ওয়ানটা বস্তুর দেওয়ালে প্রয়োগ করছে, এই এফ ওয়ানটা বস্তুর দেওয়ালে প্রয়োগ করছে, এটাও তাহলে বিবেচ্য না, কারণ এটা কি দেয়ালের উপর প্রয়োগ হয়েছে। আবার এই এফটা, এই যে এই এফটা তোমার দেয়াল বস্তুর উপর প্রয়োগ করছে, দেয়াল বস্তুর উপর প্রয়োগ করছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি না, এদিক বরাবর আরেকটা বল আছে, সেটা কি দেয়াল বস্তুর উপর প্রয়োগ করে এফ ওয়ান। এখন দেখো যেহেতু বস্তুটা স্থির, তার মানে কি এফ আর এফ ওয়ানটা সমান হবে, এফ আর এফ ওয়ানটা সমান হবে, ঠিক আছে। আর এই এফ ওয়ানটা কি দেখো তো, এফ ওয়ানটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া, সেটা হচ্ছে কি তলের প্রতিক্রিয়া। এখানে তল বলতে তো দেয়াল, তলটাই কি আসলে দেয়াল, তলটা আমাদের এখানে দেয়াল। তাহলে আমরা কি দেখলাম, দেখো আমাদের জানতে চাইছে কি তলের প্রতিক্রিয়া, অর্থাৎ দেয়াল বস্তুতে কত বল দেয়। তলের প্রতিক্রিয়া বলতে কি, দেখো জিনিসটা ভালো করে বোঝো, একবার বুঝলে কিন্তু হয়ে গেল। দেয়াল বস্তুতে কত দেয়, দেয়াল বস্তুতে কত বল দেয়, কত বল দেয়। তাহলে আমরা এখানে এটা পেলাম না, দেখো তো দেয়াল আসলে বস্তুতে এফ ওয়ান বল দেয়, আর এই এফটাই হচ্ছে এফ ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, এটা তো 50, এই যে এফ আমরা প্রয়োগ করছি কত 50 নিউটন না, এই যে এখানে 50 নিউটন প্রয়োগ করছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 50 নিউটন। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা সেটা শেষ, সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া কত, তলের প্রতিক্রিয়া হচ্ছে 50 নিউটন। আর আমরা নেক্সট দেখব, এখন দেখো এই জিনিসটাই আমরা কপি করে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাড টু নেক্সট ফেজ। এখন দেখো, এখন আমাদের নেক্সট কি জানতে চেয়েছে দেখো, সেটা হচ্ছে তলে ঘর্ষণ বলের মান কত, তলে ঘর্ষণ বলের মান কত, 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তলে ঘর্ষণ বলের মান কত। তলে ঘর্ষণ বলের মান কত। এখন দেখো এখানে যে বস্তুটা আছে তোমার, ঠিক আছে, এই যে বস্তুটা তোমার যে আছে, এটা কি নিয়ে একটা দেয়াল কি তলে ঘর্ষণ বলের মান আমাদের নির্ণয় করতে বলছে। আমরা এখানে একটা কি এরা এভাবে একটা বস্তুটা নেই, বস্তুটা এবার হাতে আঁকি, বারবার নেওয়ার দরকার নেই। এখন দেখো তলে ঘর্ষণ বলের মান কত, তাহলে বস্তুটা নিচের দিকে কি ক্রিয়া করতেছে বলো তো তোমরাই, নিচের দিকে ক্রিয়া করতেছে এমজি, এমজি, এমজি ক্রিয়া করতেছে। এবার তলের একটা তো প্রতিক্রিয়া আছে, বস্তুর উপর প্রকৃত বলগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে। আমরা তো বস্তুতে বল প্রয়োগ করছি, সেটা কি 50 নিউটন প্রয়োগ করছি। আমরা আগের পেজে কি বের করছি দেখো তো, আগের পেজে বের করছি তলের প্রতিক্রিয়া, তলের প্রতিক্রিয়া হচ্ছে 50 নিউটন, ঠিক আছে, তলের প্রতিক্রিয়া হচ্ছে 50 নিউটন। নেক্সট, তাহলে এখানে তোমার আর কত আসতেছে, আর হচ্ছে 50 নিউটন, আর হচ্ছে 50 নিউটন। আর এমজি হচ্ছে কি নিচের দিকে ক্রিয়া করতেছে, এমজি নিচের দিকে ক্রিয়া করতেছে। এখানে যে আমি যে হাত দিয়ে বল প্রয়োগ করতেছি, এটা আমার এখন হিসাবের বাইরে, ঠিক আছে। আমার এখন হিসাব চলছে এই দেয়াল আর বস্তুর কাহিনী নিয়ে, এই দেয়াল বস্তুতে কি বল প্রয়োগ করে, আবার বস্তুটা দেয়ালে কি বল প্রয়োগ করে, এটা নিয়ে, ঠিক আছে। মানে আমি হাত দিয়ে বল প্রয়োগ করছি ও টার্ম বাদ,
ঠিক আছে, ও স্টেপটা প্রথম স্টেপ ছিল, ওটা বাদ। এখন আমার এখানে যে হিসাবগুলো করতে হবে সেই হিসাবগুলো হচ্ছে দেয়াল আর বস্তু, আমার হাত কিন্তু নাই। এখন দেখো এই দেয়াল বস্তুতে একটা প্রতিক্রিয়া দেয়, সেটা হচ্ছে 50 নিউটন, নিচের দিকে ক্রিয়া করতেছে mg, আর বলছে যে তোমার ঘর্ষণ বল কত। ঠিক আছে, ঘর্ষণ বল কত। আমরা এখানে তোমার যদি ধরে নিই যে বস্তুটা স্থির, ধরে নিই, আমরা জানি না কিন্তু যে বস্তুটা স্থির না গতিশীল, ঠিক আছে, ধরে নেই, আচ্ছা ধরে নেওয়া নেই বাদ। আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না যে বস্তুটা আসলে এখানে স্থির থাকবে কিনা গতিশীল থাকবে। সেটা হচ্ছে আমাদের mgটা আছে না, এটা যদি তোমার ঘর্ষণ বলের যোগানটা দিতে পারে, এই mgটা যদি ঘর্ষণ বলটা mg এর পরিমাণ যোগানটা দিতে পারে, তাহলে বস্তুটা স্থির থাকবে। কিরকম একটু তোমাদের বুঝতে সমস্যা হয়েছে আমি জানি। দেখো জিনিসটা, এটা হচ্ছে তোমার এপেস, যদি আমরা এখানে বের করি এপেসটা কত হয়, এপেস হচ্ছে মিউএস ইন্টু আর, ঠিক আছে, মিউএস কত, মিউএস হচ্ছে 0.5 ইন্টু, দেখো তো আর কত, আর হচ্ছে তোমার 50 নিউটন, ঠিক আছে, তাহলে কত হয় 25 নিউটন, এটা আমরা পেলাম। আবার এফকেটা আমরা বের করে দেখবো, এফকে কত আসে, এফকে হচ্ছে মিউকে ইন্টু আর, মিউকে কত, মিউকে হচ্ছে 0.3, আর হচ্ছে তোমার 50, এটা তাহলে আমার তোমার আসতে হচ্ছে 15 নিউটন, ঠিক আছে, 15 নিউটন। এখন দেখো তোমার এমজি কত আসে, এমজি আসতেছে, এম হচ্ছে তোমার 2 আর জি হচ্ছে 10, তাহলে কি 20 নিউটন, 20 নিউটন না। এখন দেখো 20 নিউটন তোমার নিচের দিকে ক্রিয়া করতেছে, আর এপেস কত, এপেস হচ্ছে 25 নিউটন, অর্থাৎ সর্বোচ্চ ও 25 নিউটন যোগান দিতে পারে। জিনিসটা বুঝছো, জিনিসটা দেখো, আমি কিন্তু এখন পর্যন্ত জানি না, এইগুলা বের করার আগ পর্যন্ত কিন্তু আমি জানি না যে বস্তুটা ওখানে স্থির আছে না গতিশীল আছে। আমাকে এগুলা বের করে দেখতে হবে যে বস্তুটা স্থির না গতিশীল। দেখো তাহলে জিনিসটা দেখো, উপরে তোমার অ্যাক্টিভ আছে কি, উপরে তোমার অ্যাক্টিভ আছে 25 নিউটন, মনে করো ও যোগান দিতে পারে, রিজার্ভ আছে, ঠিক আছে, এটা সংরক্ষিত আছে 25 নিউটন, সেটা এপেস 25 নিউটন সংরক্ষিত আছে। আর এখানে তোমার যেটা এমজি, সেটা হচ্ছে এই যে এমজিটা হচ্ছে 20 নিউটন, এমজি হচ্ছে 20 নিউটন। এখন দেখো এপেস 25 নিউটন যোগান দিতে পারে, ঠিক আছে, যোগান দিতে পারে 25 নিউটন, আর নিচে এমজি ক্রিয়া করতেছে 20 নিউটন, তাহলে এখান থেকে কি এটা যোগান দিতে পারবে না, যোগান দেয়, তাহলে যেহেতু যোগান দেওয়ার ওর সামর্থ্য আছে, তাহলে বস্তুটা এখানে কি থাকবে জানো, স্থির থাকবে বস্তুটা, স্থির থাকবে। আবার তোমাদের আরেকটা প্রশ্ন যে এখানে অ্যাক্টিভ কতটুকু, অ্যাক্টিভ জিনিসটা দেখো, এফএস অ্যাক্টিভ কত, এফএস অ্যাক্টিভ হচ্ছে ও কতটুকু যোগান দেয়, এই 20 নিউটনকে ডিসমিস করার জন্য ওকে কত নিউটন যোগান দিতে হবে, ও যোগান দেয়, দেখো যোগান দেবে কিন্তু 20 নিউটন, ওকে 25 নিউটন যোগান দিবে না, 25 নিউটন হচ্ছে ও সর্বোচ্চ যোগান দিতে পারে 25 নিউটন, ঠিক আছে, কিন্তু ও আসলে যোগান দেয় কত নিউটন, যোগান দেয় এটাকে ডিসমিস করার জন্য যতটুকু লাগবে সেটা হচ্ছে 20 নিউটন, তাহলে এপএস অ্যাক্টিভ হচ্ছে তোমার 20 নিউটন, ঠিক আছে। আমাকে যদি বলে যে এখানে ঘর্ষণ বল কতটুকু ক্রিয়া করে, ঘর্ষণ বল ক্রিয়া করে 20 নিউটন, তাহলে ভাই জিনিসটা বুঝছি। আমাদের 3 নাম্বার যেটা কোশ্চেন, বস্তুর ত্বরণ কত, আচ্ছা বস্তুর ত্বরণ তো 0, যেহেতু কি স্থির আছে, তাহলে আমরা এবার আরেকটা, এই ম্যাথটা একটু আরেকটু পেঁচাবো, কিরকম দেখো, দেখো আচ্ছা কি করলাম এই প্রসেসে, অ্যাড টু নেক্সট ফেজ, দেখো জিনিসটা দেখো, একটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের সবগুলা ক্লিয়ার হবে। দেখো এখানে তোমরা যেটা আমরা দেখলাম তখন, যে এরকম বস্তুটা ছিল, বস্তুতে একটা ভর তো ছিল, সেখানে দেয়াল বস্তুতে একটা প্রতিক্রিয়া দিছিল, সেটা হচ্ছে আর 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 হচ্ছে 50 নিউটন আমরা বের করছি। এখানে তোমার তলের কি মিউএস তো আমাদের দেওয়া আছে, মিউএস আছে 0.5, নিচের দিকে এমজি ক্রিয়া করতেছিল, এমজি আমরা বের করছিলাম সম্ভবত 20 নিউটন, ঠিক আছে। এখন আমাদের কথা, এখানে তো আর হচ্ছে 50 নিউটন, 50 নিউটনে আর যখন 50 নিউটন, তখন আমরা এপএস কি পাই, এপএস হচ্ছে মিউএস ইন্টু আর,
আর পেয়েছি, এখানে আর আমরা 50 নিউটন বসিয়েছিলাম। 50 নিউটন বসানোর পর এখানে এপিএস আমাদের 25 নিউটন আসে। অর্থাৎ এখানে তোমরা জিনিসটা কি বুঝো যে আমার এখানে 20 নিউটনকে ডিসমিস করার জন্য আমি কেন অযথা 25 নিউটন অ্যাপ্লাই করব? আমার ডিসমিস করা লাগবে কতটুকু? আমাকে ডিসমিস করা লাগবে 20 নিউটনকে ডিসমিস করা লাগবে। তাহলে এটাকে আমার ডিসমিস করার জন্য নিশ্চয়ই 25 নিউটন দরকার নাই। অর্থাৎ 20 নিউটন যদি আমার এমনভাবে আমি বল প্রয়োগ করি যে আমার এই উপরের দিক বরাবর একটা ঘর্ষণ বল অ্যাক্টিভ হয়, সেটা সর্বোচ্চ মান 20 নিউটন, তাহলে কিন্তু বস্তুটা তোমার কি স্থির থাকবে। কারণ এদিক বরাবর 20 নিউটন, উপরে তোমার 20 নিউটন যোগান দিচ্ছ। অর্থাৎ তুমি অযথা 50 নিউটন প্রয়োগ না করে একটা এর থেকে কম মানের একটা বল প্রয়োগ করবা, যেটার কারণে তোমার ঘর্ষণ বলটা 25 নিউটন না হয়ে 20 নিউটন হবে। আর 20 নিউটন হওয়ার ফলে কি নিচে 20 নিউটন আছে, উপরে 20 নিউটন, তাহলে নিজেদের মধ্যে কি এরা ক্যান্সেল করে নেবে। এখন আমাদের যদি কোশ্চেনটা এরকম বলে যে কত বল প্রয়োগ করলে কত বল প্রয়োগ মিনিমাম, আচ্ছা মিনিমাম সর্বনিম্ন, এটা 3 নাম্বার কোশ্চেন না? হ্যাঁ, সর্বনিম্ন কত বল প্রয়োগ করে বস্তু স্থির রাখা যাবে? বস্তু স্থির রাখা যাবে, ঠিক আছে, বস্তু স্থির রাখা যাবে, বস্তু স্থির রাখা যাবে। এখন দেখো, তাহলে আমার বস্তুটা এরকম, ঠিক আছে, জিনিসটা অনেক টাইম নিয়ে বোঝাচ্ছি কারণ এর থেকে আমরা জটিল একটা টাইপ করব, তো এটা না বুঝলে কিন্তু নেক্সটটা বুঝবা না। তাহলে এখানে মনে করো আমি এফ বল প্রয়োগ করছি, আচ্ছা এফ বল প্রয়োগ করলাম, আমি এখানে আমি এফ বল প্রয়োগ করছি। তাহলে এফ বল যদি প্রয়োগ করি তাহলে ওই যে আমি তো বের করেছিলাম প্রথমেই যে তলের প্রতিক্রিয়া হবে, আমি যে বলটা প্রয়োগ করব তলটা আমাকে সে পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে আমার এটা লাগতেছে না, আমরা বস্তুর যে প্রতিক্রিয়া ওটা নেই, ওটা এভাবে নিলাম। এই যে এখানে মনে করো প্রতিক্রিয়াটা নিলাম, সেটা হচ্ছে আর আর নিলাম, ঠিক আছে। আমাদের বের করতে হবে সর্বনিম্ন কত বল প্রয়োগ করে বস্তু স্থির রাখা যাবে। এখানে তোমার মিউএস তো দেওয়া আছে, মিউএস আছে কি 0.5, বস্তুর ভর নিচের দিকে ক্রিয়া করতেছে 20 নিউটন, এমজিটা 20 নিউটন। তাহলে এখন দেখো এদিক বরাবর তোমার একটা কি বলটা ডিসমিস করে দেওয়ার জন্য এদিক দিয়ে একটা বল থাকে, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা, স্থিতি ঘর্ষণ, এফএস। এফএস, এই এফএসটা তোমার কিসের সমান? এফএসটা হচ্ছে এমজি এর সমান, মানে এফএসটাকে আমরা কি লিখতে পারি, মিউএস ইন্টু আর, এটা হচ্ছে এমজি এর সমান, ঠিক আছে, এমজি এর সমান। আর মিউএস কত? মিউএস হচ্ছে 0.5, আর আমাদের বের করতে হবে এমজি হচ্ছে 20। তাহলে এখন দেখো তো এখান থেকে আর কত আসতেছে, আর আসতেছে তোমার 40 নিউটন, 40 নিউটন। তাহলে এখন দেখো ভাই জিনিসটা বুঝতে পারছো আমার ভাষাটা আমি কি বোঝাতে চাচ্ছি? তোমরা প্রয়োগ করছিলা প্রথমেই কত 50 নিউটন, 50 নিউটন বল প্রয়োগ করছিলা, তখন তোমার ঘর্ষণ বল অ্যাক্টিভ মানে ম্যাক্সিমাম ওর দেওয়ার অ্যাবিলিটি হয়েছে 25 নিউটন, 25 নিউটন ওর দেওয়ার অ্যাবিলিটি হয়েছে, কিন্তু আমার নিচে ডিসমিস করতে হবে 20 নিউটন। তাহলে আমি কেন অযথা নিজের শক্তি অপচয় করে 25 নিউটন প্রয়োগ করব? ঠিক আছে, বিষয়টা এরকম না, কারণ এখানে 25 নিউটন ও সর্বোচ্চ দিতে পারে, কিন্তু এটাকে ডিসমিস করার জন্য 20 নিউটন লাগে, ও আসলে 20 নিউটন যোগান দিবে, আর বাকি 5 নিউটন কি আমার অপচয়, ঠিক আছে। তাহলে আমি এমন একটা বল প্রয়োগ করব যে বলটায় ঘর্ষণ বলটা মনে করো উপরের দিক দিয়ে 20 নিউটন সর্বোচ্চ দিতে পারে, আর নিচের দিকে 20 নিউটন ও কি ডিসমিস করতে প্রয়োজন হবে। সো ও 20 নিউটনে কিন্তু ওখানে অ্যাপ্লাই করে ওটাকে ডিসমিস করে দিবে। তাহলে আমি যদি 40 নিউটন বল যদি এখানে প্রয়োগ করি, বস্তুটাতে ঠেস দেই, 40 নিউটন বল প্রয়োগ করে যদি ঠেস দেই, তাহলে তোমার এখানে যে ঘর্ষণ বলটার উদ্ভূত হয় সেটা হচ্ছে 20 নিউটন, আর নিচে 20 নিউটন আছে, তাহলে দুইটা কি একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে ভাই জিনিসটা বুঝছো আশা করি, তাহলে তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন আমরা এইটার আর একটা কেসে যাব, এই ম্যাটটাই আর একটা কেস। এবার দেখো, এবার কাহিনী দেখো কি করতেছি আমি, এটা হচ্ছে ক্রস, আচ্ছা ক্রস, সরি এটা এই যে দেখো এখন,
আছে অ্যাড টু নেক্সট ফেজ। দেখো এখন আমার কথা হইল তাহলে সর্বোচ্চ আমরা কত নিউটন বল প্রয়োগ করতে পারি ভাই? 40 নিউটন। সর্বোচ্চ 40 নিউটন যদি প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা স্থির থাকে। 40 নিউটনের কম বল প্রয়োগ করে দেখবো এবার কাহিনীটা কি হয়। আমার এবার বল প্রয়োগ করব 40 নিউটনের কম বল। এখন দেখো এখানে মনে করো বস্তুটা আছে, আর আগে প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে মনে করো যদি আমি 30 নিউটন এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 30 নিউটন বল প্রয়োগ করলে, এগুলো আন্ডু করে দিই, দাঁড়াও। প্রশ্নটা আগে লিখি। প্রশ্নটা হচ্ছে তোমার 4 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে 30 নিউটন বল প্রয়োগ 30 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ ও ঘর্ষণ বল কত? ত্বরণ ও ঘর্ষণ বল কত? ত্বরণ ও ঘর্ষণ বল কত? তাহলে জিনিসটা দেখো আরেকবার। এখানে তোমার বস্তুটা যেটা ছিল সেটা এরকম মনে করো একটা তলে একটা বস্তু, দেয়ালে, এভাবে মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে? এইভাবে একটা বস্তু আছে। এখন দেখো এই বস্তুটাতে 30 নিউটন বল প্রয়োগ করছি আমি 30 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে দেয়াল বস্তুতে একটা প্রতিক্রিয়া দেবে 30 নিউটন। তাহলে আমি কত বল প্রয়োগ করছি সেটা আমি সাইন দ্বারা না বুঝাই, ডাইরেক্ট আমরা কি দিব, যে প্রতিক্রিয়া যেটা 30 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে প্রতিক্রিয়াও হবে 30 নিউটন। এটা আমরা বুঝছি, আগেই বুঝছি। আর নিচের দিকে যেটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে কি, নিচের দিকে ক্রিয়া করতেছে বস্তুটার এমজি ক্রিয়া করতেছে নিচের দিকে। এমজি কত আমরা জানি, বের করেছিলাম 20 নিউটন, ঠিক আছে? এমজি। এখন 30 নিউটন বল প্রয়োগ করছি আর 20 নিউটন আছে। আমরা প্রথম পেজে আমরা কি বের করেছিলাম জানো? এফএস হচ্ছে 25 নিউটন আর এফকে হচ্ছে তোমার, এফকে হচ্ছে কত? ও সরি, ওটা তো ওই অনুযায়ী বের করেছিলাম, এটা এখানে হবে না। দেখো এখন আমরা এখানে নতুন করে এফএস আর এফকেটা বের করব, ঠিক আছে? এখানে আমরা জানি মিউএস মিউকে তো দেওয়া আছে, যে মিউকে আমাদের দেওয়া আছে। মানে আমরা যদি এখান থেকে এফএসটা বাইর করি, এফএস হচ্ছে মিউএস ইন্টু আর। মিউএস কত? মিউএস হচ্ছে 0.5 ইন্টু আর, দেখো তো কত? আর হচ্ছে 30, তাহলে কত আসতেছে? 15 নিউটন হচ্ছে কি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ। আর এফকে যদি বের করতে যাই, এফকে হচ্ছে মিউকে ইন্টু আর। মিউকে কত? মিউকে হচ্ছে 0.3, আর হচ্ছে তোমার 30, তাহলে কি 9 নিউটন। দেখছো কাহিনী, 9 নিউটন। মিউকে ইন্টু আর 9 নিউটন। এখন আমাকে বলো এই এমজিটা স্থিতি ঘর্ষণ বলটা কত? এখানে স্থিতি ঘর্ষণ বল আছে 15 নিউটন, মানে কি ও উপরের দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর ও 15 নিউটন নিয়ে বসে আছে। ও সর্বোচ্চ অ্যাবিলিটি ওর 15 নিউটন ও দিতে পারবে, 15 নিউটন ও সাপ্লাই দিতে পারে, কিন্তু নিচে আছে কি 20 নিউটন। তাহলে ও কি আর সাপ্লাই দিতে পারবে? তোমরাই বলো। ও 15 নিউটন সাপ্লাই দিতে পারে, কিন্তু ডিমান্ড হচ্ছে 20 নিউটন। তাহলে তখন আসলে ও সাপ্লাই দিতে পারবে না। সাপ্লাই দিতে পারবে না মানে কি জানো? বস্তু নিচের দিকে নামবে, অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল আর অ্যাক্টিভ নাই, তখন বস্তুটা নিচের দিকে নামা শুরু করবে। কারণ কি 20 নিউটন আমাদের লাগবে, কিন্তু ও 15 নিউটন দিতে যাচ্ছে আর সর্বোচ্চ দিতে পারে না। তাহলে আমরা কি আর ওকে সামলাতে পারবো কি? না, বস্তুটা একদম নিচে পড়ে যাবে। আর যখন বস্তুটা নিচে পড়বে, অর্থাৎ একটা গতি পাবে, যখন বস্তুটা গতি পাবে তখন আসলে স্থিতি ঘর্ষণ বল অ্যাক্টিভ থাকে না। তখন কোন বল অ্যাক্টিভ হয়? তখন আসলে এই যে গতীয় ঘর্ষণ বলটা তোমার অ্যাক্টিভ হবে, অর্থাৎ 9 নিউটন অ্যাক্টিভ হবে। তাহলে কেসটা কি রকম এবার দেখো, তোমার এই দিক বরাবর তোমার এবার একটা ঘর্ষণ বল অ্যাক্টিভ হয়, সেটা হচ্ছে এফকে অ্যাক্টিভ হবে। এফকে অ্যাক্টিভ হবে।
তাহলে তোমার এখানে ঘর্ষণ বল কি বলছে 30 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ ও ঘর্ষণ বল। ত্বরণ আমরা কি লিখতে পারি, ত্বরণ হচ্ছে দেখো নিচের দিকে আছে 20 নিউটন মাইনাস উপরের দিকে আছে এফ কে 9 নিউটন বাই বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে ত্বরণ। আর বলছে কি ঘর্ষণ বল কত, ওই তো ঘর্ষণ বল আমরা জানি, ঘর্ষণ বল এখানে অ্যাক্টিভ হয়েছে এফ কে 9 নিউটন অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এটা আমাদের তাহলে বিষয়টা গেল। তাহলে ভাই আমি তোমাদের একটা চিত্র দ্বারা তোমাদের সবগুলা বিষয় একদম ক্লিয়ার করার ট্রাই করছি। আশা করি যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা আরেকবার রিপিট করে দেখে নিও, ঠিক আছে।